বিজয় সেতুপতিকে পছন্দ করে না এরকম পাওয়া খুবই কঠিন। আমারও পছন্দের সুপারস্টার বিজয় সেতুপতি। গার্লফ্রেন্ডের সৎ বাবা যখন তার দিকে কুনজর দেয়, বয়ফ্রেন্ড এটি জানার পরে কি করতে পারে? একজন সাধারণ কুক বয় কি ব্যাংক ডাকাতি করতে পারে? সে কি আসলেই সাধারণ, নাকি এই ইনোসেন্ট চেহারার পেছনে রয়েছে অন্য রহস্য? সিনেমার শুরু থেকে শেষ পর্যন্ত 40 কোটি টাকার খেলা, ভালোবাসা, বন্ধুত্ব, একে অপরকে সাহায্য করা নিয়ে এক রোমাঞ্চকর সিনেমা। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি বিজয় সেতুপতির এই সিনেমা। আমি 100% নিশ্চিত এরকম সিনেমা এর আগে কখনো দেখোনি। কি নেই এই সিনেমাতে? অ্যাকশন, ড্রামা, মিস্ট্রি, থ্রিল, কমেডি, ইভেন ব্যাংক ডাকাতিও পাবে এই সিনেমাতে। তাহলে চলো আর দেরি না করে শুরু করা যাক। আমি দীর্ঘদিন ধরে কষ্ট করে এই চ্যানেলটি দাঁড় করিয়েছি তোমাদের সাপোর্ট নিয়ে। আজকে আমার এই চ্যানেলে 2টি স্ট্রাইক এসেছে। আমি কি করব নিজেও বুঝতে পারছি না। আমি তোমাদের সাহায্য চাই। এই চ্যানেলে তোমরা যেরকম ভালোবাসা দিয়েছো, আমার সেকেন্ড চ্যানেলেও তোমরা সেরকমই ভালোবাসা দিবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে সাহায্য করবে, এটি তোমাদের কাছে অনুরোধ রইল। আমি সেখানেও তোমাদের জন্য নিয়মিত ভিডিও আপলোড করব। চ্যানেলটি ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে পেয়ে যাবে। সিনেমার শুরুতেই কল্পনা নামের একটি মেয়েকে দেখানো হয়। সে ফোনে আরিবু নামের একজনের সাথে কথা বলছে। তার 1 মিলিয়ন রিঙ্গিত দরকার। সে একটি বিপদে পড়েছে। আপাতত 200,000 হলেও চলবে। সে আরিবুকে বলে, তুমি তো অনেক বড় মাপের লোক, তুমি চাইলেই পারবে, প্লিজ একটু ট্রাই করে দেখবে আমার জন্য। এরপর আরিবুকে দেখানো হয় সে এয়ারপোর্টে এসেছে কাউকে রিসিভ করার জন্য। সেখানেই আজকের সিনেমার নায়ককে দেখানো হয়। সে ফোনের মাধ্যমে জেলে কারো সাথে কথা বলছে। জেল থেকে বলছে, তুমি ওখানে কি করবে? আজকের সিনেমার নায়ক বলছে, আমি সাধারণভাবে থাকতে চাই। আমার আগের হিস্টোরি সব আমি ডিলিট করে দিয়েছি। আমার কোনো আইডেন্টি কেউ খুঁজে পাবে না। জেলের ওই লোকটি বলে, ঠিক আছে, তুমি সবসময় এরকমই বলো, কিন্তু কেউ তোমার কাছ থেকে হেল্প চাইলে তুমি আবার বদলে যাও। নায়ক তখন বলে, সেটি দেখা যাবে। জেলের ওই লোক বলে, যাই করো তুমি মাথায় রাখবে যে তুমি মাত্র জেল থেকে ছাড়া পেয়েছো। পুলিশ যদি আবার তোমাকে ধরে তাহলে লম্বা টাইমের জন্য তুমি জেলে যাবে, আর আমাদের আগের হিস্টোরি সবকিছু জেনে যাবে। নায়ক তখন বলে, তুমি ভয় পেও না, আমি এরকম কিছুই করব না। জেলের ওই লোকটি বলে, আচ্ছা, আমি বের হয়ে তোমার সাথে যোগাযোগ করব, আর আমাকে ফোন করার দরকার নেই। নায়কও বলে যে আমার সম্পর্কেও কাউকে বলার দরকার নেই, বলে ফোন রেখে দেয়। সিন চলে আসে আরিবুর কাছে। আরিবু আমাদের নায়ককে দেখে তাকে ডাক দেয়, এই লুঙ্গি, এদিকে আসো। নায়ক বলে যে আমার ট্যাক্সির দরকার নেই। মানে নায়ক আরিবুকে ট্যাক্সি ড্রাইভার মনে করে, কিন্তু আরিবু তাকে আবার ডেকে নেয়। নায়ক তার কাছে যায়। আরিবু নায়ককে বলে, তোমার নামই বোল্ট কান্নান না? সিতম্বর থেকে তোমাকেই পাঠিয়েছে, তাই না? নায়ক বলে, হ্যাঁ। তুমি কিভাবে জানলে? তুমি কিভাবে বুঝলে? আরিবু তখন বলে যে তুমি এই যে লুঙ্গি পরে আছো, তোমার শার্টের বোতাম খোলা, আর এই যে জোকারের মতন সানগ্লাস, এগুলো দেখেই চিনতে পেরেছি। তোমাকে দেখেই বোঝা যাচ্ছে যে তুমি দিনমজুর। নায়ক মুস্কি একটু হাসি দেয়। এই হাসির রহস্য সিনেমার শেষের দিকে বুঝতে পারবে। নায়ক আরিবুকে বলে, আপনি অনেক হ্যান্ডসাম। আরিবু তখন বলে যে ঠিক আছে, তেল দেওয়ার দরকার নাই, আসো। জঙ্গলির মতন চেহারা, সে আবার হ্যান্ডসাম। নায়ক আরিবুকে জিজ্ঞেস করে, আপনি এখানে কি করেন? কাজ করেন? কি বলো, আমি কাজ করব? আমার নিচে 500 কর্মী রয়েছে। নায়ক বলে, কি বিজনেস করেন? আরিবু বলে, হ্যাঁ, স্ক্র্যাপের বিজনেস করি। নায়ক বলে, ঠিক আছে, ট্যাক্সি ডাকি। কি ট্যাক্সি? আমার নিজস্ব গাড়ি আছে, বলে নায়ককে নিয়ে আরিবু চলে যায়। আরিবু বোল্ট কান্নানকে যেখানে রাখবে সেখানে নিয়ে যায়। আরিবু বোল্ট কান্নানকে জিজ্ঞেস করে, তোমার এই নাম কে দিয়েছে, কেন হয়েছে? বোল্ট কান্নান আরিবুকে একটি হিস্টোরি শোনায়, তার নামের হিস্টোরি। তারা দুইজন কথা বলতে বলতে আরিবু তাকে রুম দেখায়। রুম একদম অগোছালো, অপরিষ্কার, কিন্তু আরিবুর ভাবই অন্যরকম। সে বোল্ট কান্নানকে বলে, এই এখান থেকে কোনো কিছু চুরি করবে না। মানে যা ফাপন নেওয়া দরকার, পার্ট নেওয়া দরকার, আরিবু নিচ্ছিল। বোল্ট কান্নান সবকিছু সহ্য করে হাতে হা মিলাই। সিন চলে আসে রাজদুরাই পুলিশ অফিসারের কাছে। তার কাছে একটি মেয়ে কমপ্লেন করেছে যে তার বয়ফ্রেন্ড তার সাথে শারীরিক সম্পর্কর ভিডিও রেকর্ড করে তাকে ব্ল্যাকমেল করছে। রাজদুরাই ওই মেয়েকে নিয়ে ওই বয়ফ্রেন্ডকে ডেকে নেয়, আর সেখানে ওই বয়ফ্রেন্ডকে মারধর করে তার কাছ থেকে ফোন নিয়ে নেয় এবং ভয় দেখায়। তখন ওই বয়ফ্রেন্ড পালিয়ে যায়। এরপর ওই মেয়েটি রাজদুরাইকে ধন্যবাদ দেয়। রাজদুরাই তখন মেয়েটিকে বলে, ঠিক আছে, ধন্যবাদ দিয়ে কোনো কাজ নেই। এখন তুমি যদি এই ভিডিওটি পেতে চাও তাহলে আমার সাথে রাত কাটাতে হবে। চলে আসো আমার বাসায় রাতের বেলা। মেয়ে তো আকাশ থেকে পড়ে যে আমার বয়ফ্রেন্ড আমাকে ব্ল্যাকমেল করছিল, এই পুলিশ তার থেকে আরো খারাপ। সে তো আরো এক ধাপ এগিয়ে। মেয়েটি কান্না করতে থাকে। পরের দিন বোল্ট কান্নান
বাসে চড়ে যাচ্ছিল, সেখানেই এন্ট্রি হয় আমাদের আজকের সিনেমার নায়িকা। সেও বাসের যাত্রী। বাসে একজনের মানিব্যাগ হারিয়ে যায়। নায়িকা ওই লোককে ডেকে বলে যে ওই লোকটার কাছে আছে, মানে বোল্ট কান্নানকে দেখিয়ে দেয় যে বোল্ট কান্নান নিতে পারে। ওই লোকটি গিয়ে বোল্ট কান্নানকে সার্চ করে। বোল্ট কান্নান নায়িকা যেহেতু বলেছে সে আর ওই লোককে কিছু বলে না, চেক করতে দেয়। পরে যখন কিছু পায় না তখন ওই নায়িকার কাছে গিয়ে বলে যে আপনি কেন আমাকে দেখিয়ে দিলেন, আমাকে দেখতে কি চোরের মতন লাগে? নায়িকা তখন বলে যে আমি বাসের মধ্যে চুরি করতে দেখিনি, কিন্তু বাস স্টপে চুরি করতে দেখেছি। বাস স্টপে বোল্ট কান্নানের কাছে এক মহিলা ভিক্ষা চাইছিল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তাই সেখানে দাঁড়িয়ে থাকা একজনের মানি ব্যাগ নিচে ফেলে দিয়ে তাকে বলে স্যার আপনার মানি ব্যাগ পড়ে গিয়েছে। সে তখন দয়া করে তাকে 100 টাকা দেয়। সেই টাকা সে ভিক্ষা দিয়ে দেয়, আর নায়িকা এটাকেই চুরি বলছে। নায়ক তখন বলে ঠিক আছে বুঝলাম, কিন্তু বাসে তো আমি কিছু করিনি, তাহলে তুমি বাসে আমাকে চোর সাজালা কেন? তুমি সরি বলো। নায়িকা তখন বলে আমি বাসে চুরি করতে দেখিনি, কিন্তু চুরির স্থানে যদি চোরকে দেখা যায় তাহলে সন্দেহ তো যাবেই, আমি কোনো সরি বলবো না। নায়ক তখন বলে ঠিক আছে তোমার এই ব্যাগটা দাও, আমি নিয়ে ভেগে যাই, তারপরে তুমি আমাকে চোর বলো। ব্যাগ নিয়ে টানাটানি করে তখন নায়িকা চলে যায়। মানে নায়ক নায়িকার একটি পরিচয়ের পর্ব আর কি এটি। নায়িকার নাম এই সিনেমাতে রুকু। আরিবু বোল্ট কান্নানকে কল্পনার সাথে দেখা করার জন্য নিয়ে আসে, তার হোটেলে নিয়ে আসে। কল্পনা এখানে একটি হোটেল চালায়। মূলত কল্পনার হোটেলের জন্যই তাকে কুক হিসেবে অ্যাপয়েন্ট করা হয়েছে। কল্পনা আসার পরে হোটেল ওপেন করে। আরিবু বোল্ট কান্নানকে কল্পনার সাথে পরিচয় করিয়ে দেয়। আরিবু কল্পনাকে বলছিল তুমি আমার কাছে 1 মিলিয়ন চেয়েছিলে, কিন্তু আমার কাছে এখন নাই, আমি ব্যবসায় ইনভেস্ট করে ফেলেছি, সমস্যা নেই, আমি আমার বাড়ির জমি বিক্রি করে তোমাকে টাকা দিব। তুমি আমার কাছে চেয়েছো, এটা তোমার অধিকার, আমি দিব, এটা আমার দায়িত্ব। বোল্ট কান্নান তখন এসে টিকা মাথায় লাগিয়ে বলে আমি পূজা করে এসেছি, এটি আপনার জন্য নিয়ে এসেছি। আরিবু বোল্ট কান্নানকে বলে তুমি তো আমার সাথে আসলে, মন্দিরে কখন গেলে, মিথ্যা কথা কেন বলো? কল্পনা তখন বলে যে না ও মিথ্যা কথা বলবে না, ওর চেহারা দেখে মিথ্যে মনে হয়। আরিবু আর কিছু বলে না। কল্পনা বোল্ট কান্নানকে জিজ্ঞেস করে তোমার নাম এরকম কেন? বোল্ট কান্নান তখন অন্য একটি কাহিনী বলে। আরিবু তো ওর দিকে তাকিয়ে থাকে। সে মনে মনে চিন্তা করে সে আমাকে এক কাহিনী বলল, একে এক কাহিনী বলল, ব্যাপারটা কি? মানে কল্পনাকে ইমপ্রেস করার জন্য সে এসব বলেছে। রুকু বিভিন্ন ধরনের কাজ কারবার করে টাকা উপার্জন করে। সারাদিনের কাজ শেষ করে বাড়ি যাওয়ার জন্য বাসে ওঠে। সেখানে বোল্ট কান্নানকে সে দেখতে পায়। বোল্ট কান্নান তাকে বোঝানোর চেষ্টা করে সে টাকাটা চুরি করেনি, সে উপকার করার জন্য ওটি করেছিল, কিন্তু নায়িকা কোনোভাবেই মানতে রাজি হয় না। বাস থেকে নামার পরে নায়িকা যেদিকে যাচ্ছিল বোল্ট কান্নানও ওই দিকেই যাচ্ছিল। নায়িকা মনে করে বোল্ট কান্নান তাকে ফলো করছে, কিন্তু পরে সে জানতে পারে তারা দুইজন একই এলাকাতেই থাকে। রুকু বাসায় আসার পরে সে পুলিশ অফিসারকে দেখা যায়। রুকু সারাদিন যে টাকা ইনকাম করলো সে টাকাটি তাকে দিয়ে দেয়। এই পুলিশ অফিসার কেন এই বাসাতে থাকে বা রুকুর সাথেই বা কি সম্পর্ক একটু পরেই জানতে পারবে। রাজা দুরায় এক জঘন্যতম একজন লোক। বোল্ট কান্নান কল্পনার সাথে তার হোটেলে খাবার কেনার জন্য যায়। কল্পনা বোল্ট কান্নানের সাথে গল্প করে যে কিভাবে সে ঋণগ্রস্ত হয়েছে। সে দীর্ঘদিন ধরে ব্যাংকের ইন্টারেস্ট দিচ্ছিল। হঠাৎ তার মা অসুস্থ হয়ে যাওয়ার পরে সে আর ইন্টারেস্ট দিতে পারছিল না। তখনই ব্যাংকের লোকজনরা এসে তার হোটেল সিল করে চলে যায়। পুরো টাকা দেওয়ার পরে হোটেল রানিং করার জন্য হুমকি দিয়ে যায়। কোনো রকমে এক চালান দিয়ে হোটেল শুরু করেছে সে। রুকু একটি রেস্টুরেন্টে ওয়েটারে কাজ করছে। সেখানে কিছু মাতাল ছেলেপেলেরা রুকুকে ডিস্টার্ব করে। সে প্রোটেস্ট করতে চাইলেও চাকরির জন্য পারে না। সেখানে কল্পনার বোল্ট কান্নান চলে আসে। সেই ছেলেরা কল্পনার সাথেও বাজে ব্যবহার করে। কান্নান তখন ওই ছেলেদের বাজেভাবে মারধর করে এবং কল্পনার হাত দিয়েও মারায়। আর এই বিষয়টি রুকুর ভালো লাগে। কল্পনা কান্নান এবং রুকুকে তাদের বাড়িতে ড্রপ করে এবং চলে যায়। প্রতিদিনের মতন কান্নান বেলকনিতে এসে রুকুর জন্য ওয়েট করতে থাকে, তার বেলকনির দিকে তাকিয়ে থাকে। কিন্তু রুকু যখন তার বেলকনিতে আসে কান্নান অন্যদিকে তাকিয়েছিল। রুকু তখন সিটি বাজিয়ে কান্নানকে নিজের দিকে আকৃষ্ট করে এবং হাই দেয়। তাদের মধ্যে একটি ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। আরিবু কান্নানকে নিয়ে লটারির টিকিট কিনতে এসেছে, কিন্তু সবসময় যা করে আরিবু নিজেকে বড় দেখাতে গিয়ে কান্নানকে ছোট দেখায় এবং যে টিকিটটি কিনেছিল তা ফেলে দেয়। টিকিটের কথা মনে রাখবে কিন্তু। বোল্ট কান্নান রুকুকেও তার নামের বিভিন্ন কাহিনী শোনায়। রুকু আর কান্নান একে অপরের ঘনিষ্ঠজন হয়ে যায়। রুকু তার বসের কাছে গালি খায় কারণ সে তার সেল কমপ্লিট করতে পারছিল না।
সে একটি ড্রেসের দোকানে কাজ করে সেলসম্যান হিসেবে। একটু পরে কান্নানও তার দোকানে আসে। যেহেতু তার বস তাকে কিছুক্ষণ আগে গ্যাল পারছে, তাই সে কান্নানের সাথে ভালোভাবে কথা বলছিল না। বলছিল এখন আমার কাস্টমারের টাইম, দোকানে আমার ড্রেস সেল করতে হবে, এই মাসের টার্গেট পূরণ করতে হবে। কান্নান বিরক্ত হয়ে রুকুকে জিজ্ঞেস করে কত টাকার জামা কিনতে হবে বলো। রুকু বলে 7,000 রিঙ্গিত আমার টার্গেট। কান্নান একটি জামা সেখানে পছন্দ করে, তার দাম 10,000 রিঙ্গিত। সে সেখানে বলে আসে এই জামাটি তার দরকার, সে কিনবে, বুকিং দিয়ে আসে। মানে সে যে মেয়েকে পছন্দ করে তার কাছে বড় সাজার জন্য, যদিও তার পকেটে টাকা নেই, তারপরও সে জামাটি অর্ডার করে আসে রুকুকে ইমপ্রেস করার জন্য। কান্নান সব থেকে বের হয়ে আরিবুকে ফোন দেয় আর বলে যে আমার 10,000 রিঙ্গিত দরকার, আমি আসছি, তুমি রেডি করে রাখো। আরিবু তখন বলে তুমি কি আমার কাছে টাকা দিয়ে রেখেছো, বা আমার কাছে কি তুমি টাকা পাও? কান্নান বলে যে না। তখন আরিবু কিছুটা ক্ষিপ্ত হয়ে বলে তাহলে এইভাবে টাকা চাইছো কেন? আরিবু পাট নিয়ে বলে যে বড় বিজনেসম্যানের কাছে ফোন করার আগে জানতে হয় তার মুড কেমন, বলে ফোন রাখতে বলে। ফোন রেখে কান্নান তার কাজের জন্য যায়, কিন্তু আকস্মিকভাবে সেখানে এসে এমন কিছু একটা দেখে যা সে কল্পনাই করেনি। আরিবু আসলে বিজনেস ম্যাগনেট নয়, সে আসলে টোকাই। আমাদের দেশে যেরকম টোকাইরা কাগজপত্র, পলিথিন, ভাঙা প্লাস্টিক টুকায় টুকায় নিয়ে যে স্ক্র্যাপ ফ্যাক্টরিতে বিক্রি করে, ঠিক সেই রকমই টোকাই। কান্নান তার পিছনে পিছনে যায়, গিয়ে তাকে ধরে ফেলে। সে নিজেকে বিজনেস ম্যাগনেট হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টাই করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ এতক্ষণে কান্নান সব বুঝে গেছে। সে আসলে টোকাই, কিন্তু সে বিজনেসম্যানের অভিনয় বা পার্ট নেওয়া শুরু করেছিল কান্নানের কাছে। কান্নান আরিবুকে বলে ঠিক আছে আমি এটি গোপন রাখবো, কিন্তু আমার একটি হেল্প করতে হবে, আমাকে 10,000 রিঙ্গিত দিতে হবে। আরিবু তখন বলে যে আমি 10,000 রিঙ্গিত দিতে পারবো না, কিন্তু তোমাকে ধার নিয়ে দিতে পারবো। কান্নান রাজি হয়ে যায়। আরিবু তার ফ্রেন্ডের মাধ্যমে ধার্মার কাছে নিয়ে যায় কান্নানকে। ধার্মা হলো এই এলাকার সবচাইতে বড় গুন্ডা, সে স্মাগলিং থেকে শুরু করে সবকিছুই করে এবং জুয়ার বোর্ড পর্যন্ত চালায়। আর সে এরকম মানুষদেরকে টাকা লোন দেয়, দিয়ে কেউ যদি টাকা না দিতে পারে তাকে মারধর করে, ইভেন মেরেও ফেলে। আরিবুকে তার ফ্রেন্ড এসব বলার চেষ্টা করে যে ধার্মা অনেক ডেঞ্জারাস একজন। আরিবু তখন তুচ্ছতাচ্ছিল্য করে, সে বলার চেষ্টা করে যে ধার্মা কিছুই না আমার কাছে। কিন্তু একটু সামনে যেতেই দেখতে পাই একজন টাকা দিতে পারেনি সময় মতন, তাকে খুবই মারধর করে। সেটি দেখে আরিবু চুপসে যায়, ভয় পেয়ে যায়। আরিবু কান্নানকে ডেকে নিয়ে বলে কোনো লোনের দরকার নেই, চলো এখান থেকে, তাড়াতাড়ি চলো। কান্নান বলে যে আমার টাকার দরকার, আমি যাব না। কান্নান আরিবুকে বলে তুমি যে আবর্জনা বিক্রি করলে সেখান থেকে যে টাকাটা পেয়েছো সেই টাকাটা কই, দেখি দাও তো। আরিবুর কাছ থেকে সেই টাকা নিয়ে সে জুয়া খেলতে বসে যায়। আরিবু তো প্রথমে ধরেই নিয়েছিল যে সে হেরে যাবে, তার টাকা গচ্চা যাবে, কিন্তু পরে যখন একে একে জিততে থাকে তখন তো আরিবু খুশি হয়ে যায়, সব টাকা সে হাতিয়ে নেয়। আরিবুর গলার ভয়েসই চেঞ্জ হয়ে যায়। কান্নান একে একে সব ম্যাচে উইন হয়ে যায়। ধার্মা এসব সিসি ক্যামেরায় দেখছিল। পরে ধার্মা নিজেই চলে আসে তার সাথে কার্ড খেলার জন্য। ধার্মাও মোটামুটি সব হেরেই গিয়েছিল, কিন্তু পরে এক সময় চিট করে কান্নানের কাছ থেকে সব টাকা জিতে নেয়। কান্নান সেটি ধরেও ফেলে, কিন্তু ধার্মা জোর খাটিয়ে তার কাছ থেকে তার পাসপোর্ট কেড়ে নেয় এবং জুয়াতে হেরে যাওয়া বাকি কিছু টাকা সেটি ফেরত দিতে বলে। তাদেরকে 1 সপ্তাহের সময় দিয়ে দেয় আর বলে এই টাকা যদি জমা না দিতে পারো তাহলে তোমাদের কিডনি বিক্রি করে ওই টাকা আমি ফেরত নিব। আরিবুর কলিজা তো তার হাতে চলে আসে, সে কি করবে আর বুঝে উঠতে পারছিল না। সে গ্রামে ফোন দেয়, দিয়ে জিজ্ঞেস করে আসলে কান্নান ছেলেটা কে, জানার জন্য সে এলাকায় ফোন দেয়, কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে সে জানতে পারে না। ঠিক তখনই রুকু চলে আসে আর তাকে জিজ্ঞেস করে যে কান্নান কোথায়। আরিবু তো ক্ষিপ্ত হয়ে রুকুকে বলে যে ওর জন্যই তো আমি বিপদে পড়েছি, আমি যদি 7 দিনের মধ্যে টাকা না দিতে পারি আমার গলা কেটে ফেলবে ওরা। রুকু বলে কান্নান তো সেফ আছে তাই না? আরিবু বলে হ্যাঁ, তোমার তো ওর টেনশনই থাকবে, তোমার জন্যই তো ও এই বিপদে পড়েছে, তোমার 10,000 টাকা দরকার, সে আমাকে এটাই তো বলেছে, সেজন্যই তো ও এই বিপদে গিয়েছে। নায়িকা তখন সবকিছু বুঝতে পারে। রুকু কান্নানের বাড়িতে এসে কান্নানকে খুব বকাঝকা করে, বলে যে তুমি 10,000 টাকা আর্ন করার জন্য 5 লাখ টাকা দেনা করে ফেলেছো। টাকা বলছি এটা হলো রিঙ্গিত, সিনেমাটা সম্পূর্ণ মালয়েশিয়াতে হয়েছে তাই রিঙ্গিত হিসেবে সিনেমাতে বলেছে, কিন্তু যেহেতু আমি বাংলাদেশি টাকাই বলছি। রুকু রাগবাগ করে বাড়িতে এসে দেখে সেই পুলিশ অফিসার প্রথমে যে মেয়েকে ব্ল্যাকমেল করেছিল সেই মেয়ের সাথে নষ্টিপুষ্টি করছে। রুকু তো অনেক ক্ষিপ্ত হয়ে যায়, তাকেও বকাঝকা করে বাড়ি থেকে বের করে দিতে চায়। তখনই সেই পুলিশ অফিসার বলে যে সে আমার গার্লফ্রেন্ড, তুমি কেন ওকে বাড়ি থেকে বের করে দিচ্ছ, বলে ওকে বাড়ির ভিতরে নিয়ে চলে যায়। আর রুকুকে বলে তুমি বাইরে থেকে ঘুরে আসো, যাও, 2-3 ঘন্টা আসবে না। আর এই সবকিছু কান্নান তার বেলকনি থেকে দেখছিল। রুকু যখন বাইরে চলে যায় কান্নানও তার পিছনে পিছনে যায়। রুকুর অনেক মন খারাপ ছিল। রুকু এক পর্যায়ে কান্নানকে বলে আমার যখন 15 বছর বয়স ছিল তখন আমার বাবা মারা যায়, আমার মাকে সে বিভিন্নভাবে পটায়ে বিয়ে করেছে। আমার মা মারা যাওয়ার পরে সে তার আসল রূপ দেখাতে শুরু করে, সে মেয়েদেরকে নিয়ে পার্টি করতো, মদ পান করতো, আর এইসব আমার ভালো লাগতো না। প্রতিদিন সে আমার সাথে
খারাপ ব্যবহার করত। আমি তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বললে সে বলে, এই বাড়ি তোমার মার যেরকম সেরকম আমারও, তোমার মা তোমাকে দিয়ে গিয়েছে ঠিক আমাকেও দিয়ে গিয়েছে, আমি তার হাজবেন্ড। রুকু বলে, ঠিক আছে তাহলে কত টাকা তুমি চাও? রাজা দুরাই তখন বলে যে আমার 1,00,000 রিঙ্গিত দরকার। রুকু বলে, আচ্ছা ঠিক আছে আমি দিয়ে দেবো, তুমি চলে যাবে। এই তখন থেকেই সে বিভিন্ন কাজ কারবার করে টাকা জমিয়ে একে টাকা দিচ্ছে। এগুলো বলার পরে তারা দুইজন নিজেদের মতন টাইম কাটায়। কান্নান সবকিছু চিন্তা ভাবনা করে কল্পনা থেকে শুরু করে রুকু, আরিব্বু এবং নিজের যে ঋণ রয়েছে সকল কিছু চিন্তা ভাবনা করে সে একটি প্ল্যান করে। সকালে আরিব্বু ঘুমাচ্ছে, তার মুখে সজোরে একটা থাপ্পড় মেরে তাকে ঘুম থেকে জাগায় আর সে যে ব্যাংক ডাকাতি করবে সেই প্ল্যান তাকে জানায়। আরিব্বু তো ওর কথা শুনে সে পাগল না কি, সে আমাকে ঋণে জর্জরিত করেছে, জুয়া খেলায় বসিয়েছে, আর এখন বাকি শুধু ছিল এই ডাকাতি করা, সেটিও সে আমাকে করাবে। আরিব্বু নিজের থেকে এগুলো বলতে শুরু করে। কান্নানকে বলে যে আমি তোমার এই প্ল্যানে নাই, আমি নিজের প্ল্যান নিজেই করব। আমি ধর্মা ভাইয়ের কাছে যাব, মাপ চাইবো এবং নিজের লোন পরিশোধ করার জন্য বেশি সময় চাইবো। সে ধর্মার কাছে যায়, কিন্তু ওখানে গিয়ে দেখে ওর মতনই আরেকজন সেম কথা বলতেছে, কিন্তু ধর্মা তাকে তো সময় বাড়ায় না, বরঞ্চ ওর নাক মুখ ফেটে দেয়। আরিব্বু এটি দেখে ভয় পেয়ে যায় এবং সে ফিরে চলে আসে। কান্নানের কাছে আসে রিকোয়েস্ট করতে থাকে তার প্ল্যানের অংশ করার জন্য। কান্নান বলে, যদি এই প্ল্যানের অংশ হও তাহলে কিন্তু আর বের হতে পারবে না, চিন্তা ভাবনা করে আসো। কান্নান ব্যাংকের গাড়ি ডাকাতি করার সকল প্ল্যান করে ফেলে, ব্যাংক ডাকাতি করতেও যায় আর সেখানে ব্যাংক ডাকাতি করেও ফেলে। পুলিশ চলে আসে, সেখানে এক পুলিশের সাথে ধস্তাধস্তি হয়। কান্নান তার পায়ে গুলি করে সেখান থেকে ভেগে যায়। পুলিশ তার পিছু নেয়, সে কোনোভাবে পুলিশের কাছ থেকে পিছু ছাড়ায়, সব টাকা নিয়ে বাসায় চলে আসে। আর ওইদিকে ডাকাতির জায়গায় পুলিশ গিয়ে একটি বন্দুক পায়, আর সেই বন্দুকে একটি ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়। আরিব্বু এত টাকা দেখে তো পাগল হয়ে গিয়েছে, সে ওখান থেকে কিছু টাকা নিয়ে বলে আমি কিছু শপিং করে আসি। কান্নান তখন বলে, যাও ওই টাকা খরচ করো, পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে। আরিব্বু বলে, কিভাবে ধরে নিয়ে যাবে? কান্নান বলে, ওই টাকা আর সিরিয়াল করা আছে আর ওই টাকার নাম্বার ওদের কাছে আছে, ওরা যখন তখন তোমাকে ধরতে পারবে। আরিব্বু বলে যে টাকা চুরি করেছি কিন্তু টাকা খরচ করতে পারবো না, তাহলে চুরি করে লাভ কি? কান্নান কিছুক্ষণ আরিব্বুর চেহারার দিকে তাকিয়ে থেকে হাসতে হাসতে সেখান থেকে চলে যায় আর বলে, এই মেয়েদের ড্রেস পরিবর্তন করে সবার সাথে দেখা সাক্ষাৎ করো, না হলে সবাই অন্যরকম কিছু মনে করবে। কান্নান আরিব্বুকে বলে, এমন কিছু করো না যে আমি যেন ধরা খাই বা তুমি ধরা খাও, কারণ আমি জানি তোমার শরীরের মতন তোমার মাথাও মোটা। আরিব্বু সোফায় একটি ঘুষি মেরে বলে, এ কিভাবে জানলো আমার বুদ্ধি মোটা? সিনেমা যদি দেখো তুমি এর কমেডিতে মুগ্ধ হবে। আর এদিকে পুলিশ অনেক তৎপর হয়েছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কেসের ইনচার্জকে বকাঝকা শুরু করে, তারা তাদের ফোর্স নিয়ে কাজ শুরু করে দেয়। তারা ওই বন্দুকের ফিঙ্গারপ্রিন্ট থেকে ধর্মাকে খুঁজে পায়, কারণ ওই বন্দুক ছিল ধর্মার। সকলেই মনে করে যে এই ব্যাংক ডাকাতি করেছে ধর্মা। কান্নান চলে যায় রুকুর কাছে এবং তাকে বলে যে তোমার ওই স্টেপ ফাদারকে ডাকো, আমি এখনই ওর টাকা দিয়ে দিব, নাহলে কালকে ডাকো, কালকে 3টার সময় একটা রেস্টুরেন্টের নাম বলে ঠিক আছে ওই রেস্টুরেন্টে তাকে আসতে বলো, আমি সব টাকা দিয়ে দিব, ও জানুক যে তোমার সাথে কেউ একজন আছে। রুকু তো এটি শুনে কিছুক্ষণ চুপ হয়ে যায়, কি বলবে বুঝে উঠতে পারছিল না। পরে যখন কান্নান তাকে বলে যে ঠিক আছে আমাকে 2 রিঙ্গিত দাও, রুকু তো মনে করে সে মজা করছে। কান্নান রুকুকে বলে যে না আমি মজা করছি না, তুমি কালকে আসতে বলো, আমি সব টাকা দিয়ে দিব, বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে আরিব্বুকে দেখানো হয়, আরিব্বু স্বপ্ন দেখছে পুলিশ ওকে মারছে। আরিব্বু যখন পুলিশের এই স্বপ্ন দেখে ঘুম থেকে উঠে যায় তখন কান্নান ওকে বলে, প্রথম ক্রাইম করেছে তো তাই এরকম স্বপ্ন আসছে। আরিব্বু তখন কান্নানকে বলে, তুমি কতগুলো ক্রাইম করেছো? আরিব্বু তখন ওই বন্দুকের কাহিনীটি বলে, ধর্মার বন্দুক ক্রাইম স্পটে কান্নানই রেখে দিয়েছিল আর সেটিই আরিব্বুকে বলে। আরিব্বু যখন তার কাছে মাপ চাওয়ার জন্য গিয়েছিল তখন কান্নানও সেখানে গিয়েছিল, আর সে আসার সময় ওই বন্দুকটা চুরি করে নিয়ে এসেছিল, আর ব্যাংকের টাকা চুরি করার সময় ওই বন্দুকটা ওখানেই ফেলে রেখে এসেছে যেন ধর্মা সেখানে ফেসে যায়, কারণ সব ঝামেলার মূল তো এই ধর্মাই, সে আমাদেরকে ঠকিয়েছে, তার সাথে আমি কোনো অন্যায় করিনি, সে আমাদের সাথে যা করেছে তার প্রতিদান এটি। আরিব্বু তো ভয় পেয়ে একদম একাকার হয়ে গিয়েছে। আরিব্বু কান্নানের কথাবার্তা শুনে ভয়ে সেখান থেকে ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আবার সে যখন বোঝে যে সে এখান থেকে গেলে বিপদে পড়বে, সে আবার ফিরে আসে। আর তখনই টিভিতে লটারির অ্যানাউন্সমেন্ট হয়। মনে আছে প্রথমে এরা 2 জন লটারি কিনেছিল, আমি তোমাদের মনে রাখতে বলেছিলাম, সেই লটারি ড্র হয় আজকে। আর এই লটারির প্রথম পুরস্কার পায় এই কান্নান, আর এই লটারির টোকেনটা ফেলে দিয়েছিল আরিব্বু, কিন্তু কান্নান সেটি জোগাড় করে রেখে দিয়েছিল যত্ন করে। এই লটারিও তাদেরকে 20 মিলিয়ন রিঙ্গিত দেয় আর ব্যাংকের গাড়ি থেকে 20 মিলিয়ন চুরি করে। কল্পনাকে সাহায্য করার জন্য এরা 2 জন মিলে
কল্পনাকে ডাকে। তারা দুইজন রেস্টুরেন্টে বসেছিল, কল্পনার আসতে দেরি হচ্ছিল, তাই আরিফবু তাকে ফোন করে আর বলে তুমি কত দূর, তাড়াতাড়ি আসো, আমরা বসে আছি। এই বলে আরিফবু আর কান্নান দুইজন নিজেদের মধ্যে কথা বলে এই চুরি করা এবং লটারির টাকা নিয়ে। এর মধ্যেই কল্পনা সেখানে চলে আসে। কল্পনা এসে তাদের চুরি করা টাকা সম্পর্কে কল্পনা বলতে থাকে। এরা দুইজন তো অবাক হয়ে যায়। পরে জানা যায় আরিফবু কল্পনার সাথে কথা বলার পরে কল আর কাটে না, কল লাইনেই ছিল, আর কল্পনা এদের সব কথা শুনে নেয়। এইভাবেই কল্পনা সবকিছু জেনে যায়। তখন কল্পনাকেও এরা এই প্ল্যানের অংশ বানায়, টাকার কাছে নিয়ে যায়। কল্পনা তো এতগুলো টাকা দেখে তার মাথা ঘুরে যায়। সে বলে আমরা কেন এত চিন্তা ভাবনা করছি, কোনো চিন্তা ভাবনা নেই, যেহেতু আমাদের কাছে এত টাকা আছে আমরা ফান করি, চিল করি। পরেক্ষণে দেখা যায় ধার্মা জামিন পেয়েছে। সে তার লোককে জিজ্ঞেস করছে যে আমার অস্ত্র এখানে কিভাবে এলো। তার লোক ধার্মাকে বলে ভাই ওখানে হারিয়ে গিয়েছিল, আমরা ভয়ে আপনাকে বলিনি, আপনি মারবেন দেখে। এদিকে কান্নান রুকুকে যে রেস্টুরেন্টে ডেকেছিল টাকা দেওয়ার জন্য, মানে তার স্টেপ ফাদারকে টাকা দেওয়ার জন্য, ওই রেস্টুরেন্টে যাওয়ার জন্য তাকে একটি গাড়ি পাঠিয়ে দেয়। ওই 10,000 রিঙ্গিতের যে জামা রুকু যে দোকানে কাজ করতো সেখান থেকে নিতে চেয়েছিল, সেই জামা এবং ফ্লাওয়ার গিফট সহকারে রুকুর কাছে পাঠিয়ে দেয়। রুকু এসব দেখে তো অবাক হয়ে যায়। পরে ওই ড্রেস পরে রেস্টুরেন্টে চলে আসে। এসে কান্নানকে জিজ্ঞেস করতে থাকে তুমি এসব কিভাবে করছো, আমাকে একটু খুলে বলবে। কান্নান তখন বলে তুমি ওয়েট করো, সব জানতে পারবে, একটু ধৈর্য ধরো। আর তখনই রুকুর স্টেপ ফাদার সেখানে চলে আসে। স্টেপ ফাদার সেখানে এসে কান্নানকে চিনতে পারে। সে বুঝতে পারে যে কান্নানই ওই ব্যাংকের টাকা ডাকাতি করেছে, কারণ কান্নান টাকা নিয়ে ভাগার সময় যে পুলিশ অফিসারের সাথে ধস্তাধস্তি করেছিল আর কান্নানের ফেস কিছুটা দেখে নিয়েছিল, সেই পুলিশ অফিসারই রুকুর স্টেপ ফাদার রাজাদুরাই। রাজাদুরাই তো কান্নানকে প্রথমে দেখেই চিনতে পেরেছে। কান্নান রাজাদুরাইকে টাকা দেয়। রাজাদুরাই টাকা নিয়ে সেই সিরিয়াল নাম্বারগুলো মিলানোর চেষ্টা করে, কিন্তু দেখে টাকাগুলো চেঞ্জ করে ফেলেছে। রাজাদুরাই কান্নানকে বলে এত তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলেছো। কান্নান রাজাদুরাইয়ের কথা শুনে টেনশনে পড়ে যায়। কান্নানও বুঝে যায় ওই পুলিশ কর্মকর্তাই রুকুর বাবা। কান্নান রাজাদুরাইয়ের সাথে একা একই কথা বলে। রাজাদুরাই কান্নানকে ব্ল্যাকমেল করে। রুকু যখন তাদের কথার মাঝে সেখানে চলে যায়, রাজাদুরাই তখন বলে চোরের সাথে চোর হয়েছে নাকি, বলি সে সেখান থেকে চলে যায় টাকার ব্যাগ নিয়ে। আর অন্যদিকে আরিফবু ধার্মার লোকজনের কাছে ধরা পড়ে যায়। রুকু আর কান্নান হোটেল থেকে বের হয়ে দুইজনে কথাই বলছিল। তখনই সামনে পড়ে যায় ধার্মার লোকজন, যারা আরিফবুকে মারধর করছিল। ধার্মাও সেখানে ছিল। তখনই আরিফবু কান্নানকে ডাক দেয় আর কান্নান সেখান থেকে ভেগে যায়। ধার্মার লোকজন কান্নানকে ধরার চেষ্টা করে, আর অন্যদিকে আরিফবুও ভেগে যায়। আরিফবুকেও তার লোকজন ধরার চেষ্টা করে, আর তখনই কল্পনা এসে আরিফবুকে সেভ করে নিয়ে চলে যায়। আর অন্যদিকে কান্নানও ওখান থেকে ভেগে চলে আসে। কিন্তু রুকুর তো মাথায় বিভিন্ন কোশ্চেন ঘুরছিল, তাই সে কান্নানের বাড়িতে চলে যায়। আর সেখানে গিয়ে এই টাকা পয়সা সব দেখে। সেখানে কল্পনা আর আরিফবু উপস্থিত ছিল। রুকু তো এত টাকা পয়সা দেখে তার মাথায় ঘুরে যায়। কান্নান আসার আগে আরিফবু আর কল্পনা সবকিছু রুকুকে বলে। তখনই কান্নান সেখানে চলে আসে। রুকু কান্নানের দিকে তাকিয়েছিল। আরিফবু তখন বলে আমি কিছু বলিনি, সব কল্পনা বলেছে। এরপর বলে যে এর বাবা তো তোমাকে ছাড়বে না, আর ওদিকে ধার্মা তো আছেই। কান্নান বলে রাজাদুরাইও এই সব টাকা তার কাছে নিয়ে যেতে বলেছে 10:30টার সময় তার বাড়িতে। এই বলে চুপ করে থাকে। এরপর রুকুর সাথে কান্নান একা একই কথা বলে, আর তখন বলে যে তার স্টেপ ফাদার রুকুর দিকে খারাপ নজর দিয়েছে আর এই টাকাগুলো সব চেয়েছে। রুকু তো এটি শুনে অনেক ক্ষিপ্ত হয়ে যায়। কান্নান তখন বলে যে না, সময় মতন আমি আর জবাব দিব, তুমি চুপ থাকো, আমার উপর ভরসা রাখো। আর এদিকে ধার্মা কল্পনার বাড়িতে যায় কল্পনাকে খোঁজার জন্য। কল্পনাকেও ফোন করে। ধার্মা কল্পনাকে হুমকি দিবেই, তখনই কান্নান ফোন কেটে দেয়। কান্নান ওর মাথায় একটি প্ল্যান তৈরি করে, আর এই প্ল্যানটি সবাইকে বুঝিয়ে দেয়। রুকুই সর্বপ্রথম বলে যে আমি এই প্ল্যান সম্পর্কে রাজি। এরপর আস্তে আস্তে বাকি দুইজনও রাজি হয়ে যায়। কান্নান কল্পনাকে বলে যে রাজদুরাই ক্লাবে থাকবে, সে আমাকে 10টা থেকে 10:30টার মধ্যে তার বাড়িতে যেতে বলেছে। তুমি ওকে 9:15 পর্যন্ত ওই ক্লাবে রাখবে। এই দায়িত্ব তোমার কল্পনা, তুমি যেভাবে পারো ওকে ওই ক্লাবে রাখবে। আর আজকে যেহেতু ধর্মীয় অনুষ্ঠান চলছে, আরিফবু ওই ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে একটি স্ট্যাচুর পাশে বসে থাকবে। সেখানে তোমার ওই ফ্রেন্ডকে ডাকবে যে ধার্মার কাছে তোমাকে নিয়ে গিয়েছিল। আর রুকুকে বলে যে তুমি থানায় গিয়ে রাজাদুরাই সম্পর্কে তুমি কমপ্লেন করবে, সে তোমাকে হ্যারাসমেন্ট করেছে, তোমার গায়ে হাত তুলেছে। রুকু এই প্ল্যানে রাজি হয়ে যায়। সে ওই থানার উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে কান্নান চলে যায় রাজাদুরাইয়ের বাড়িতে, মানে রুকুদের বাড়িতে। গিয়ে সেখানে একটি প্ল্যান সাজায়। সেখানে সে ফায়ারিং করে এবং একটি বক্স রেখে দেয়, সাউন্ড বক্স। রাজাদুরাই আর কল্পনা ক্লাব থেকে রওনা দেয়। এদিকে আগেই কান্নান তাকে বলেছিল লাইভ লোকেশন শেয়ার করার জন্য। রুকুকেও বলেছিল লাইভ লোকেশন শেয়ার করার জন্য। রুকুকে এটিও বলে রাজাদুরাই যখন বাড়িতে চলে আসবে তুমি যে করেই হোক পুলিশকে নিয়ে 5 মিনিটের মধ্যে সেখানে
সেখানে চলে আসবে। ধার্মা আরিব্বুকে তার ফ্রেন্ডের মাধ্যমে ধরে ফেলে এবং তাকে মারধর করে এই বাড়িতে নিয়ে চলে আসে, যেখানে কান্নান সব প্ল্যান সাজিয়েছিল। কান্নানের সাথে ধার্মা এবং ধার্মার লোকজনদের ফাইট হয়। সেখানে কান্নান ধার্মার সব লোকজনদের মেরে ফেলে আর এক পর্যায়ে ধার্মাকেও মেরে ফেলে। আর তার একটু পরে রাজাদুরাই সেখানে ঢুকে পড়ে। রাজাদুরাই প্রথমে ঢুকে কান্নানকে দেখতে পায় না, সেখানে টাকার ব্যাগ এবং আশপাশে পড়ে থাকা মানুষের লাশগুলো দেখতে পায়, ধার্মাকেও দেখতে পায়। সে তো অবাক হয়ে যায়, তার বাড়িতে এসব কি চলছে, সে কোন প্ল্যানের অংশ হচ্ছে না তো, সে ফেসে যাচ্ছে না তো, এগুলোই চিন্তা করছিল। তখনই কান্নান এসে তাকে পিছন থেকে অ্যাটাক করে, তাদের দুইজনের মধ্যে ফাইট হয়। এক পর্যায়ে কান্নান তাকে বাড়িতে রেখেই বের হয়ে চলে যায়। রাজাদুরাই প্রথমে চিন্তা করে কান্নান বের হয়ে গেল কেন, পরে সে টাকার ব্যাগ দেখে টাকাগুলো দেখতে থাকে। আর তখনই দরজা খুলে রুকু চলে আসে পুলিশকে নিয়ে। আর প্ল্যানের অংশ হিসেবে রুকুকে বলা হয়েছিল তুমি যখন ঢুকবে তখন তোমার ফোন বের করে এই অ্যাপসে ক্লিক করবে। রুকু সেটিই করে। কান্নান যে প্রথমে বক্স রেখে দিয়েছিল সাউন্ড বক্স, রুকু ওই অ্যাপসে ক্লিক করতেই সাউন্ড বক্সে বন্দুকের গুলির ফায়ারের শব্দ হয়। আর তখনই সাথে সাথে রুকুর সাথে যেই পুলিশ অফিসাররা এসেছিল তারা রাজাদুরাইকে শুট করে দেয়। আর অন্যদিকে কল্পনা রাজাদুরাইয়ের গাড়ির ভিতরে বাকি টাকাগুলো রেখে দেয়। মানে পরিবেশ এমন সাজায় ধার্মা ব্যাংকটি লুট করেছে, সহযোগিতা করেছে রাজাদুরাই, আর তাদের টাকার ভাগাভাগি নিয়ে মারামারি হচ্ছিল। এর মধ্যেই রুকু সেখানে ঢুকে পড়েছে আর রাজাদুরাই রুকুকে দেখেই ফায়ার করে দিয়েছে। পুলিশরা তাদের জীবন বাঁচাতে বা রুকুর জীবন বাঁচাতে রাজাদুরাইকে ফায়ার করেছে। রাজাদুরাই সেখানেই মারা গিয়েছে। একদম মাস্টার প্ল্যান, তাই না? কান্নান যেরকম প্ল্যান সাজিয়েছিল পুলিশরাও ঠিক সেই রকমই মিডিয়ার কাছে বলে। অন্যদিকে একটি ইওডে এরা সবাই আছে। রুকু নিউজটি দেখে কান্নানের কাছে গিয়ে বলে তুমি বলো তো তুমি আসলে কে, এগুলো সবকিছু বাদ দাও, তুমি আমাকে বলতে চেয়েছিলে তোমার পরিচয় কি, তুমি বলো। তখনই দেখানো হয় আরিব্বুর কাছে তার ওই লোকাল ফ্রেন্ড যার কাছ থেকে ইনফরমেশন নিতে চেয়েছিল বোল্ট কান্নানের, সে ফোন করেছে আরিব্বুকে। আরিব্বু তাকে বলছে যে তুমি যাকে পাঠিয়েছিলে সে তো বড় মাপের লোক বের হয়েছে, সে আমাকে কেন এই পুরো দেশই নাড়াচাড়া করে দিয়েছে। তখন আরিব্বুর ফ্রেন্ড বলে যে কোন বোল্ট কান্নান, সে তো যায়নি, সে তো আমার কাছেই আছে, সেই যে আমার সামনে দাড়ি মুছ কাটতেছে। আরিব্বু তখন অবাক হয়ে যায়, তাহলে এ কে? আরিব্বু ফোন কেটে দিয়ে কান্নানের দিকে তাকিয়ে থাকে, সে রুকুকে কি যেন বলছিল। তখনই আরিব্বু জিজ্ঞেস করে এ তুই কে রে, একটু বলতো তোর পরিচয় কি। কান্নান তখন একটি হাসি দেয়। তোমরা এই সিনেমা সহ আরো নতুন নতুন সিনেমা পেতে চাইলে টেলিগ্রাম ফলো করো। সিনেমাটি ভালো লাগলে কমেন্টে অবশ্যই গুড লিখবে, চাইলে এই সিনেমাটিও দেখতে পারো, আশা করছি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।